পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা নাকি বলছেন যে মুসলমানরা নাকি হরিদাস কোন হরিদাস পাল। আরে দিলীপ ঘোষ, তোকে বলছি, তোকে তোর কে কে সাহস দিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলার? তুই একটা অশিক্ষিত বর্বর, পেটে তো তোর বিদ্যে নেই, শিক্ষা তো তোর নেই, তা নাহলে গরুর দুধে সোনা পাস তুই? তোদের লজ্জা নাই? তোদের শরমও নেই যে এইভাবে একটা কোনো জাতিকে উদ্দেশ্য করে এভাবে তুই অপমান করতে পারিস? তুই কিসের রাজনীতি করিস? কিসের রাজনীতি করিস তুই? কি তোকে শিক্ষা দিয়েছে যে কোনো একটা কমিউনিটিকে এভাবে গালাগালি করবে? তোর স্পর্ধা কত? তুই কে রে? তুই কে? এই মুসলিম সম্প্রদায়কে এই ধরনের কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? আগে উত্তরটা দে। তাহলে এপিজে আব্দুল কালাম সে হরিদাস পাল, তাই তো? সারা বিশ্বের মুসলিম তারা হরিদাস পাল। সেই হরিদাস পালদেরই পেট্রোল ডিজেল গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ চলছে। সেই হরিদাস পালকে না নিয়ে তো তোদের চলে না। তোদের পেটে শিক্ষা নেই। তোদের যে পার্টি, সেই পার্টি তোদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একটা সমাজকে তোমরা এইভাবে অপমান করতে? কে দিয়েছে তোকে এ ধরনের মূর্খ, আবাল, চন্ডাল, গাঁজাখোর? তোর মতন নেতা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মুসলিম সমাজকে টার্গেট করাটা ছাড়ো। নিজের চরকায় তেল দাও, নিজের পার্টিকে তেল দাও, উন্নয়ন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই ধরনের কোনো গন্ধ রাজনীতিতে করতে এসো না, তোমাকে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? মুসলিম সমাজকে তোমরা এতই ছোট পেয়ে গেছো যে তুমি তাকে হরিদাস পাল বলে দেবে। পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও নামাজ পড়তে। হ্যাঁ, তোর বাবার দেশ নাকি? আমার আজকের ভিডিওটা মিডিয়াদের উদ্দেশ্যে, কিছু গদি মিডিয়াদের উদ্দেশ্যে, সবাইকে বলছি না, যারা করছে এই কাজটা তাদেরকে বলছি। গতকাল রাত্রে আমরা দমদম এয়ারপোর্টে যে ঘটনাটা দেখলাম, সেখানে কোনো নেতারা, কোনো পার্টিরই কোনো নেতারা কিছু এই নিয়ে মুখ খোলেনি। কেউ কাউকে কোনো কিছু আখ্যাও দেয়নি। মিডিয়া আখ্যা দিয়ে দিল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন আক্রমণ হলো, তখন বলল জনরোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর জনরোষ এসে পড়েছে। এটা মিডিয়াই বলল, জনরোষ এসে পড়েছে। এটা কিন্তু আগে কোনো নেতা মন্ত্রীরা কিচ্ছু বলেনি, মিডিয়াই বলল জনরোষ এসে পড়েছে। পরে দেখা গেল যে না, জনরোষ না, বেশ কিছু পদে থাকা নেতারা, নেত্রীরা, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। আচ্ছা, কালকের ঘটনাটা হচ্ছে, নেতারা, কিছু অপোজিশন যারা রয়েছে বা ক্ষমতায় যারা রয়েছে, তারা মুখ খোলার আগেই মিডিয়া বলতে আরম্ভ করলো ভাইপোর গুন্ডারা সাধারণ মানুষকে মেরেছে। মিডিয়াদেরকে বলছি না, একটুখানি নিজের গিরেবানে দেখো, নিজের কলারটা, জামাটাকে খুলে না নিজেকে দেখো, পা থেকে মাথা অবধি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। এতটাও বিক্রি হয়ে যেও না যে আয়নায় মুখ দেখাতে পারবে না। নিজেকেও এরপরে কি হবে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের থোপনাটাকে দেখেও বিশ্বাস হবে না যে এটা অ্যাকচুয়ালি আমি তো। এত মোটা চামড়ার মুখোশ পরাটা উচিত না। একটু জেনুইন হয়ে বলতে শেখো। সব মিডিয়ার উদ্দেশ্যে বলছি না, যারা এই গদি মিডিয়ার কাজটা করছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তোমরা নিজেদের যে বাড়ি থেকে পোশাকটা পরে আসে, সেগুলো না নিয়ে একটা গেরুয়া ধুতি আর গেরুয়া উড়তিও গায়ে পরে, আর বুমের ওপরেও লিখে দাও যাকে তোমরা সাপোর্ট করে এই নোংরামোগুলো করছো,
মানে অসভ্যতামের একটা লিমিট থাকে। বাংলাতে অবাক হয়ে যাচ্ছি দেখে, 4 তারিখের পর থেকে কয়েকটা মিডিয়া চ্যানেলের নিউজ রিপোর্টারদের ভাষা শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এরা অ্যাকচুয়াল কি মানুষ? এগুলো কি মানুষের বাচ্চা? একটু তো মানবিকতার জ্ঞান রাখো। দেখো, এর মধ্যেও ভালো রয়েছে, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিল যেই 2 জন সাংবাদিক, তারা কি করেছিল, যে মানুষ যে মনুষ্যত্ব দেখিয়েছিল। ভাইপোর গুন্ডারা মানে কি? ওখানে সব কর্মী ছিল, বলুন কর্মী, টিএমসি কর্মীরা। ভাইপোর গুন্ডারা কি? ভাইপো টাকা দিয়ে এইসব করতে লাগে না। এইটা তো বলছেন না যে অস্ত্র সমেত একজন ধরা পড়েছে, এইটাকে তো প্রচার করছেন না। এয়ারপোর্টের ওরকম হাই সিকিউরিটি এলাকার মধ্যে, জোনের মধ্যে কি করে অস্ত্র নিয়ে গেল একজন, সেটা নিয়ে তো হাইলাইট করছেন না। ওখানে গিয়ে ডিমই বা ছুড়বে কেন? ওটা কি ওইখানে ওই অসভ্যতামি করার জায়গা? এগুলোকে নিয়ে তো কোয়েশ্চেন করছেন না। বলছেন ভাইপোর গুন্ডারা কর্মীদের ওপরে কি ভাইপোর গুন্ডারা, এটাকে তো জনরোষ বলছেন না, ভাইপোর গুন্ডা বলছেন কেন? জনরোষ বলুন, অসভ্য কোথাকারে। পালা বদলের পর থেকে আমাদের রাজ্যের মানুষ কিন্তু বেজায় খুশি। অনেক সাধ করে তারা পরিবর্তন চেয়েছিলেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হবে, রাজ্যের ব্যাপক উন্নয়ন হবে। অন্য রাজ্যের উদাহরণ টেনে তারা বলেছিলেন যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে যেসব রাজ্যগুলোতে, সেখানে কত উন্নয়ন হচ্ছে, কত উন্নতি হচ্ছে, শিল্পায়ন হচ্ছে। আর আমাদের রাজ্যে এই উন্নয়নের পথে কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, বা বলা যায় নতুন সরকার একেবারে দৌড়তে শুরু করেছে। বড় শিল্প আনার জন্য শিল্পমন্ত্রী তাপস রায় তিনি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। কাজেই শিল্প হবে, কর্মসংস্কৃতি, কর্মসংস্থান সবকিছু হবে, এগুলো তো আশা করাই যায়। তার সাথে রাজ্যের মানুষ আরো বাড়তি কত কি দেখছে বলুন তো। এই ধরুন বিধানসভার কথা বা এই লোকসভার কথা, সেখানে যেসব কাণ্ড কারখানা হচ্ছে, তৃণমূল তো একেবারে ভেঙে খান। তৃণমূলের তো খুব 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 খারাপ সময় যাচ্ছে। তাদের দল থেকে একদল বিধায়ক, সাংসদ কেন জানি না বেরিয়ে গিয়ে দল ভেঙে, কিসের জন্য কে জানে। অবশ্য মুখে তারা বলছেন যে তৃণমূলের এই এত অত্যাচার তারা এত বছর ধরে মুখ বুজে সহ্য করেছিলেন, এখন যেই একটু সুযোগ পেয়েছেন অমনি মুখ খুলতে শুরু করেছেন আর দল ছেড়ে একেবারে বিজেপিকে বা এনডিএকে সাপোর্ট করার কথা ঘোষণা করে দিচ্ছেন। আর এই দেখুন না, বিধানসভার ক্ষেত্রেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কোর্টে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানেও কিন্তু বিশেষ সুবিধা করতে পারলেন না। কাজেই সব মিলিয়ে তৃণমূলের সময় ভীষণ খারাপ যাচ্ছে, আর বিজেপির ঠিক ততটাই ভালো সময় যাচ্ছে। একদিকে তো এই বিপুল পরিমাণ জয় আমাদের রাজ্যে, এত বিধায়ক, 208 জন বিধায়ক, এরকম বিপুল পরিমাণ জয়, তার উপরে আবার এই ঋতব্রত কাকু বা সন্দীপন কাকুরা তারা এসে হাতটা ধরছেন। তার ফলে নতুন আরো 58 জন কাকু কাকিমাকে তারা পেয়ে গেলেন বিধানসভার ভেতরে। আর লোকসভায় বা কেন পিছিয়ে পড়ে, সেখানে